ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছেন তথ্য প্রতিমন্ত্রী। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভারী বর্ষণে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ। রাজধানীতেও বৃষ্টি, বজ্রপাতে নড়াইলে 3 জনের মৃত্যু। সাভারে সাদিক এগ্রোর খামারে আইন না মেনে রাখা হয়েছিল ব্রাহ্মা গরু। অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান। এবং হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা। সক্ষমতা না থাকলেও একত্রিত হওয়ার চেষ্টায় জঙ্গিরা, আর কখনোই উত্থান হবে না বললেন র্যাব মহাপরিচালক। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ভারতের সঙ্গে বাংলাদেশের রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কল্পিত মন গড়া কথা বলছে দলটি। চুক্তি বাস্তবায়ন হলে দেশের আইনের মধ্যে থেকেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালিত হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে, এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস। অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে। অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। এদিকে ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি রেল ট্রানজিট সমঝোতা চুক্তিতে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের পরনির্ভরশীল করার ষড়যন্ত্রের অংশ এই চুক্তি। এখানে বাংলাদেশ কোনো সুবিধা পাবে না। এই যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। অন্য প্রসঙ্গ, পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তাদের দাবি, আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটসহ একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুমে ঝুলছে তালা। খোলার দিনেও বিশ্ববিদ্যালয়ে নেই চিরচেনা সেই ব্যস্ততা। বিভাগের অফিস রুমও বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি একাডেমিক ভবনে নীরবতা। বন্ধ কেন্দ্রীয় লাইব্রেরিও।
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। তাই এই স্কিমের কারণে আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। তাদের দুরভিসন্ধির জন্যই আজকে আমাদেরকে এই অবস্থার মধ্যে আসতে হয়েছে। আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। দলমত নির্বিশেষে সব শিক্ষকরাই এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বলে আমরা মনে করি। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সেশন জটে ভুগবেই, তবে আমি মনে করি যে আন্দোলনটা বেশি দিন থাকবে না। এরকম আন্দোলন চলতে থাকে, ক্লাস আমাদের বন্ধ থাকে, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়বো, এটা স্বাভাবিক। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু ঢাকাতেই নয়, আন্দোলনে নেমেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বৃষ্টি মাথায় নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনড় তারা। বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দেশের বৈরী আবহাওয়াতেও সোমবার সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকেরা। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। এ ধরনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ নানা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। শিক্ষকতা যদি এইভাবে নানাভাবে সমালোচিত হতে থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে জাতি নতুন নতুন মেধাবীদেরকে এই পেশায় পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? সরকারি যে নিয়মকানুন, সকল নিয়মকানুনের আওতায় আমরা আছি, তাহলে কেন আমরা সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটার যথার্থ ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। 1 জুলাইয়ের পর যারা শিক্ষকতায় ঢুকবেন তাদের জন্য আলাদা নিয়ম আর মানতে নারাজ তারা। সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা এখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছি, আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। যতদিন না আন্দোলন চলবে ততদিন আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা আশা করছি যে ওনারা নিশ্চয়ই 2 দিনের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ নিশ্চয়ই নেবে। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়, যেখানে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানের চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। কনক আজাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আকাশে উড়োজাহাজ চালিয়ে বাংলাদেশি কিশোরের চমক। লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন করে দৃষ্টান্ত স্থাপন করে আহনাফ আবিদ মাহির। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীতে বাড়তে শুরু করেছে পানি। গোয়াইনঘাটের প্রধান দুটি সড়ক উপচে পানি প্রবাহিত হচ্ছে। আর রাঙামাটি ও বান্দরবানের বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। এদিকে নড়াইলে বজ্রপাতে মারা গেছেন 3 জন। কখনো মুষলধারে, কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মধ্যে ভারী বর্ষণ। গত কয়েকদিন ধরে চলা এমন পরিস্থিতিতে আবারও পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যার শঙ্কা সিলেটে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও সিলেটের সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন ও সারিসহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বিকেলে কানাইঘাটে বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি, তলিয়ে যায় কানাইঘাট বাজার। এছাড়া অন্যান্য পয়েন্টেও দ্রুত বেড়ে চলেছে বিভিন্ন নদীর পানি। আগামী 3 দিনও ভারতে বৃষ্টি রয়েছে, বাংলাদেশেও ভারী বর্ষণ হবে। এর প্রভাবে সিলেটের গোয়াইনঘাট সহ এর ভাটিতে যে উপজেলাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও পাটলাই সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে 24 ঘন্টা জেলায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নদীর পানি বেড়ে ইতোমধ্যে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা বাজারের বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বরিশালেও কখনো মুষলধারে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিপাতে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দারা। আরেক পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় শহরের রূপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হচ্ছে। জেলায় মোট 266টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ভারী বর্ষণে সোমবার সকালে খাগড়াছড়ির মহালছড়িতে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। এতে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির যান চলাচলে ব্যাহত হয়। ঝুঁকিপূর্ণ এমন পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে নড়াইল সদর উপজেলার রামনগর চরে শূকর চড়াতে গিয়ে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের পৌর এলাকার মধ্যে। এই পৌর এলাকার সহজ এই উপজেলার 9টি ইউনিয়নই নতুন করে পানি বন্দী হয়ে পড়ছে, প্রায় লক্ষাধিক মানুষ। এই নিয়ে তৃতীয়বারের মতো কানাইঘাটে মানুষজন পানি বন্দী হয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন যে এই যে লেভেলের পানিটি আছে, অর্থাৎ যেই উচ্চতায় পানি আছে, এই উচ্চতায় কিন্তু সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কানাইঘাট পৌর এলাকা সহ নিচু এলাকা বিভিন্ন গ্রাম পুরা পানিতে তলিয়ে গেছে। প্রায় 100টি গ্রাম এই পানিতে তলিয়ে আছে। এখন এই হাট বাজারে, যে মধ্যবাজারে আমি আছি, কানাইঘাট মধ্যবাজারের মানুষজন খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, পানিতে বন্দী অবস্থায় আছে। এইখানে হাট বাজারে মানুষজন আসা যাওয়া করার থেকে শুরু করে এই ব্যবসা যারা আছে, ব্যবসায়ীতে যারা আছে, তারাই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। শুধুমাত্র এই উপজেলা নয়, পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ এই সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, জকিগঞ্জ এবং কোম্পানিগঞ্জ, সব উপজেলা নতুন করে আবার বন্যা দেখা দিয়েছে। সিলেটের উপর দিয়ে যে নদীগুলো চলে গিয়েছে, সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারিগাং কিংবা ডাউকি, যে 11টি পয়েন্ট আছে, 11টি পয়েন্টের মধ্যে ইতিমধ্যে 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্য যে পয়েন্টগুলো আছে সেগুলোর একেবারে কাছাকাছি চলে এসেছে নদীর পানি। এর কারণ হচ্ছে গিয়ে সিলেটের সীমান্তবর্তী যে নদীগুলো আছে বা যে চেরাপুঞ্জি, মেঘালয়ের চেরাপুঞ্জিতে গতকালকে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা দেখেছি 2টার পর থেকে কানাইঘাট, গোয়াইনঘাট, জোন্তা এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে, কোনো সময় ভারী বৃষ্টি হচ্ছে, কোনো সময় অতি ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না। এ কারণেই সিলেটের
তৃতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। এই মাসের 17 তারিখে একবার ঈদের দিন পুরো তলিয়ে গিয়েছিল সিলেটের 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড, এবং তার আগে গত মাসের 28 তারিখ রাত থেকে মুষলধারে এই ধরনের বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একবার বন্যা দেখা দিয়েছিল। সবকিছু মিলে সিলেটের মানুষ একেবারে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে পার করছে সময়। এই অবস্থায় কতদিন ভালো হবে বা কতদিন ভালো অবস্থায় সিলেটবাসী থাকবে তার এখনো ঠিক মতো বলা যাচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেটের কানাইঘাট পৌর এলাকা যে পানিতে তলিয়ে গিয়েছে এবং দোকানপাট ব্যবসায়ীরা যে দুর্বিষহ জীবনযাপন করছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। 5 জুলাই পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে সিলেট ও চট্টগ্রামে কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বর্তমান চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, এই বৃষ্টিপাত হচ্ছে, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেজন্য চলমান যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া কিন্তু শেষ হতে এই মাসের মোটামুটি অর্থাৎ জুলাই মাসে 4-5 তারিখ পর্যন্ত কোথাও কোথাও লেগে যাবে। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, যেহেতু অনেক দিন যাবত বৃষ্টিপাত হচ্ছে, মাটি নরম হয়ে যাচ্ছে, ভূমিধসের একটা আশঙ্কা আছে। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে হালদা নদীতে মরে ভেসে উঠছে মাছ, মারা গেছে ডলফিনও। পানিতে কেমিক্যাল মেশার মৃত্যু, ধারণা গবেষকদের। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি। বহুল আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং বেরুলিয়ায় আরেকটি খামারে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করে। চলতি বছরের শুরুতে কোন প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠান থেকে 15টি ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে দেওয়া হয়েছে সে বিষয়েও খোঁজ নিচ্ছে দুদক। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে। নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু 3 বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কারসাজির মাধ্যমে নিলামে অংশ নিয়ে ফিরিয়ে নেয় সাদিক এগ্রো। এই অভিযোগ তদন্তে আজ অভিযানে যায় দুদক। ওনাদের 4টা ফার্মের তথ্য পেলাম এখান থেকেই। আমরা জানতাম তো 2টা, এখন দেখছি 4টা হয়ে গেছে। এখানে কাগজপত্র পাই নাই আমরা, ঠিক আছে। তবে এখানে এই যে বীজ কালেক্ট করছে এইটা তথ্য ওনাদের খাতায় লিখে রাখছে ওনারা। এটা আমদানিযোগ্য না বা উৎপাদনযোগ্য না, তাহলে তো এটা বোঝা যাচ্ছে। পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে 100% সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি স্বচ্ছতার মাধ্যমে বাজেট বাস্তবায়নে নজরদারি জোরদারের নির্দেশ দেন। পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কোম্পানির মূলধন 1000 কোটি টাকা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশীয় রফতানির ক্ষেত্রে পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে রফতানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর পদ্মা সেতু মেনটেন্যান্সের জন্য একটি আলাদা কোম্পানি, সেতু কর্তৃপক্ষের আওতায় একটি কোম্পানির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং সেটি অনুমোদিত হয়েছে। এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হবে 1000 কোটি। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্যান্স এবং যে টোল আদায় টাদা যে করাগুলো আছে সেগুলো, মানে পুরো দায়িত্বটা সেখানে থাকবে। ডাইরেক্টর হিসেবে কে থাকে, সেতু বিভাগের সচিব থাকবেন, সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন, ওখানকার ডাইরেক্টররা থাকবেন, অর্থ মন্ত্রণালয় থেকে একজন থাকবেন। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আর উত্থানের সুযোগ নেই। তবে জঙ্গিবাদের মতাদর্শ প্রচার থেমে নেই। ভার্চুয়াল প্ল্যাটফর্মে তৎপরতা চ্যালেঞ্জিং। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার সকালে রাজধানীর গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে সন্ত্রাসী হামলার ৮ বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। বলেন, বাংলাদেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না, জঙ্গি নিয়ন্ত্রণে র্যাব পুরোপুরি সক্ষম। আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পরে স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম বলেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে। তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে। শ্রদ্ধা জানানোর শেষে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অন্য যে কোনো দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে হোলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালি, জাপান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাও সোমবার দুপুরে হোলি আর্টিজান ভবনের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ইতালির সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে উল্লেখ করে বাংলাদেশে সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, জঙ্গিবাদ দমনে ইতালি বাংলাদেশের পাশেই থাকবে। দুপুরে হলি আর্টিসান হামলায় নিহতদের নাম ফলকে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান তিনি। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিদেশি বন্ধুদের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। বছর ঘুরে ১ জুলাই আসলেই নৃশংস সেই হামলায় নিহতদের স্মৃতি ভেসে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি নিহতদের শ্রদ্ধা জানাতে ছুটে যান বিদেশি কূটনীতিকরাও। সোমবার দুপুরে ইতালি রাষ্ট্রদূতের বাসভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়, যেখানে নিহত ইতালি নাগরিকদের নাম ফলকে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রদূত এবং ঢাকায় সফররত ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী বিষয়ক মহাপরিচালক লুইজি ভিনিয়ালি। বাংলাদেশ ও ইতালির সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে উল্লেখ করে ইতালির পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা জানান, জঙ্গিবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। between Bangladesh and Italy and now at the highest possible peak. পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ধর্মীয় উগ্রবাদ সহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। বিদেশি বন্ধুদের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। We have made significant strides in combating terrorism and preventing violent extremism in recent years. We have remained steadfast in our commitment to work towards a peaceful Bangladesh for all, especially for our foreign friends. যে কোনো ভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে সরকার কাজ করতে চায় বলেও জানান পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয়েছে দেশের উচ্চ আদালতে। রিটে বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট 10 জনকে বিবাদী করা হয়েছে। কাল এ বিষয়ে শুনানির কথা রয়েছে। রিটকারী আইনজীবী বলছেন, 5 বছর পর পর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসেব দাখিলের আইন থাকলেও বাস্তবায়ন হচ্ছে না। এ কারণে সরকারি চাকরিজীবীদের অপরাধলব্ধ অঢেল সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে আসছে। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কী পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি 5 বছর পর পর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কী পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ কেনা, বিনিয়োগ করার বিষয়ে নানা বিধিনিষেধ। নিয়ম আছে, কিন্তু মানে কতজন? এক্ষেত্রে সরকারের তৎপরতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসছে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম, দুর্নীতি রোধ করা যেত কিনা। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হলো দেশের উচ্চ আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সরকারি কর্মচারীদের বছর বছর সম্পদের হিসেব নেওয়া গেলে বেনজির, মতিউর, ফয়সালরা অঢেল সম্পদের মালিক হতে পারত না। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত, তাহলে আজকে এই বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? দুদক তো অন দ্য ফেসিয়াল অফ দ্য রেকর্ড দ্বারা ফেল করেছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়ার পক্ষে মত রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারও। সিনিয়র আইনজীবীরা বলছেন, হিসেব নেওয়া শুরু হলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। সবার তো আর সম্পত্তির হিসাব সরকারের পক্ষে পরীক্ষা করা সম্ভব না, কিন্তু দৈব চয়নের ভিত্তিতে কিছু যদি পরীক্ষা করে তাহলেই কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে আসবে। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে অনিয়মের খবর সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদক লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত করেছেন অজু পাটিকর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। এ সময় ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মেমোরি কার্ডও ভেঙে ফেলেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অজু পাটিকর। সময় সংবাদের রিপোর্টারের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও ক্যামেরা, এরপর ভেঙে ফেলা হয় ক্যামেরার মেমোরি কার্ডও। ঝিনাইদহে অনিয়মের খবর সংগ্রহে গেলে প্রতিবেদক লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত করে অজু পাটিকর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। 27 জুন স্থানীয় সাংবাদিক মিরাজ জামানের ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে বন্ধ দেওয়ার কারণ জানতে সোমবার সকালে অজু পাটি করতে যান রিপোর্টার। সে সময় নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামকে না পেয়ে সেখানকার কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পরে ওই কর্মকর্তা এসে লোটাস রহমানের সঙ্গে অশালীন আচরণ করেন। ক্ষুব্ধ হয়ে মেমোরি কার্ড নিয়ে ভেঙে ফেলেন। এ বিষয়ে পরবর্তীতে জানতে চাওয়া হলে নিশ্চুপ থাকেন তিনি। আমার ক্যামেরার মেমোরি কার্ডের স্লটটা ভাঙলেন কেন? আপনি সেটা বলেন। আপনি স্লট ক্যামেরাটা নষ্ট করলেন কেন? আপনি ক্যামেরা নিয়ে গেছেন কেন করলেন এটা? আপনি ক্যামেরা এখান থেকে নিয়ে গিয়ে আমার স্লটটা নষ্ট করলেন কেন? এদিকে ঘটনার পর বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। একটা দপ্তরে যে একজন সাংবাদিক যদি নিরাপদ না হয়, তাহলে সেই দপ্তরের সাধারণ মানুষ কতটা নিরাপদ? ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অজু পাটিকর। সাংবাদিক হিসাবের সাথে নির্বাহী প্রকৌশলী মহোদয়ের একটু মূল বোঝাবুঝি চলছিল, এটুকুই জানি। দোষী যদি কেউ হয় অবশ্যই সে দোষের জন্য তো কাউকে শাস্তি পেতে হবে যদি দোষ করে থাকে। এর আগে বেশ কয়েকবার সংবাদ সংগ্রহে গিয়ে অশালীন আচরণের মুখে পড়তে হয়েছে বলে দাবি স্থানীয় সাংবাদিকদের। সময় সংবাদ, ঝিনাইদহ। কয়েক বছরে সড়ক মহাসড়কের ব্যাপক উন্নতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে যথাযথ স্থানে সড়কবাতির অভাবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্ধকারকে কাজে লাগিয়ে চাঁদাবাজ আর ছিনতাইকারীদের অপকর্মে অতিষ্ঠ পরিবহন চালক, যাত্রী সবাই। আলামিন তুষারের রিপোর্ট। এভাবেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরি চালকের মোবাইল মুহূর্তেই ছিনতাই করে নিল এক যুবক। মহাসড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক জ্যামে গতি কমে এলেই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়। পরিসংখ্যান না থাকলেও এমন সব ঘটনার শিকার কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগের তীর পর্যাপ্ত সড়কবাতি না থাকা আর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার দিকে। 12টা-1টার সময় এখানে আসলে আসলে ছিনতাই জিনিসটা অনেক বেশি বেড়ে যায়। রাস্তার ভিতরে নামাই দিচ্ছে, আমরা এই রাত্রে বাতি নাই, কিছু নাই, আমরা কি করব? শুধু ছিনতাই কিংবা চাঁদাবাজি নয়, পর্যাপ্ত সড়ক বাতির অভাবকে রাতের দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে দেখছেন অনেকে। অন্ধকারের জন্য আর লাইট মাইট কিছু নাই, পট করে উঠে মোবাইল পেটের মধ্যে আঘাত করে দেয়, ছুরি মেরে দিয়ে। ওইখানে আমরা অসহায়, এরা আসে এদের মতো ব্যাস নিয়ে জায়গা, এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সড়কের এই ঘুটঘুটে অন্ধকার বলে দেয় এই সড়ক কতটা অনিরাপদ। যেখানেই গাড়ি কিছুটা হলেও ধীরগতির হচ্ছে, সেখানেই দেখা দিচ্ছে বিপদ। আর সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আলোর ব্যবস্থা করা।
গুরুত্ব বিবেচনায় মোড় এবং জনাকীর্ণ স্থানগুলোকে দ্রুত সড়কবাতির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। সঙ্গে উন্নত বিশ্বের মতো মহাসড়কে এন্টিগ্লেয়ার ডিভাইস বসালে রাতের দুর্ঘটনা কমে আসবে বলেও মত তাদের। শুধু সড়কের দিকে দেখছি, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু চিন্তা করতে হবে। নকশা যখন করছি, পরিকল্পনা যখন করছি, কোন কোন জায়গায় আসলে আলোকবাতি বসাতে হবে এবং কোন কোন জায়গায় বসানো যাবে না, এটা চিন্তা ভাবনা করেই নকশাটা হবে এবং সেভাবে বাস্তবায়ন করতে হবে। স্পর্শকাতর জায়গা, পথচারী চলাচল বেশি, বাস স্টপেজ আছে অর্থাৎ যাত্রী উঠানামা করবে, ওই জায়গাগুলিতে আসলে আলোকিত করতেই হবে। এদিকে হাইওয়ে পুলিশের দাবি, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের নজরদারির কারণে, আমাদের প্রযুক্তি ব্যবহারের কারণে, আমাদের পেট্রোলিংয়ের কারণে এবং যে কোনো ঘটনা ঘটলেই তো আমরা মামলা নিচ্ছি, তদন্ত করছি এবং অপরাধীরা ধরা পড়ছে, আইনের আওতায় আসছে। সড়ক মহাসড়কের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নে যোগাযোগ খাতের মতো সড়কের জননিরাপত্তা নিশ্চিত করতে অচিরেই পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হলে মহাসড়কে অপরাধ দ্রুত কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক মন্দার মাঝেও আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকায় চট্টগ্রাম বন্দরে কন্টেনারের পাশাপাশি কার্গো হ্যান্ডলিং বেড়েছে। পাশাপাশি রেকর্ড ৬৯,০০০ কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। অর্থবছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের মুখে পড়েছিল দেশের অর্থনীতি। আবার ডলার সংকটে সীমিত করে আনা হয়েছিল পণ্য আমদানিও। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থনীতির মোড়ও ঘুরতে থাকে, আর অর্থ বছর শেষ হয়েছে 10% বেশি প্রবৃদ্ধি নিয়ে। সারা বিশ্বে কিন্তু একটা অস্থিরতা রয়েছে এবং ইকোনমি কিন্তু সারা বিশ্বে ডাউনওয়ার্ডস। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু আপওয়ার্ড ইকোনমি এবং চট্টগ্রাম বন্দরের আয় পূর্বেকার যে কোনো সময় বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে প্রায় 31,70,000 কন্টেনারের পাশাপাশি 12,40,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে। তবে 2022-23 অর্থ বছর চট্টগ্রাম বন্দরে 4,253টি পণ্যবাহী জাহাজ আসলো। 2023-24 অর্থ বছরে জাহাজ এসেছে 3,964টি। জাহাজের সংখ্যার উপরে আসলে আমাদের ইন্ডেক্সটা নির্ভর করে না। আমাদের মূলত কন্টেনার এবং কার্গো দুই ক্ষেত্রেই আমাদের অগ্রগতি রয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম সারা বছরব্যাপী খুবই সুন্দরভাবে হয়েছে এবং আমরা কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিং এর স্ট্যাটিস্টিক্স থেকেই সেটা বুঝতে পারি। এদিকে লক্ষ্যমাত্রা অর্জন না হলো বন্দরকে পুঁজি করে রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 77,616 কোটি টাকা। তবে আগের অর্থ বছরের চেয়ে প্রায় 8,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। ডলার ক্রাইসিস সহ নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও আমি মনে করি যথাযথ এইচএস কোড এবং শুল্কায়ন মূল্য অনুযায়ী অ্যাসেসমেন্ট করার কারণে এই প্রবৃদ্ধি অর্জন করা সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয়। চরম বাজেভাবে অর্থ বছর শুরু করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রাম বন্দর, কিন্তু বছরের শেষ দিকে এসে রেকর্ড পরিমাণ যেমন রাজস্ব আদায় করতে পেরেছে, তেমনি পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মরে ভেসে উঠছে মাছ, সেই সঙ্গে মারা গেছে একটি ডলফিনও। বিষ প্রয়োগে নদী দূষণে মা মাছের মৃত্যু হতে পারে বলে ধারণা নদী গবেষকদের। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে জেলা মৎস্য কর্মকর্তা। দেশের অন্যতম মিঠা পানির জোয়ার ভাটার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একের পর এক ভেসে উঠছে মাছ, মারা গেছে একটি ডলফিনও। গত 30 জুন আজিমের ঘাট এলাকায় 20 কেজি ওজনের মৃত কাতলা মাছ ভেসে ওঠে। এর আগে 26 জুন সিপাহীর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃত ডলফিন উদ্ধার করা হয়। এবছর ডিম ছাড়ার অনুকূল পরিবেশ না পাওয়ায় সীমিত পরিমাণে ডিম ছাড়ে মা মাছ, যা নমুনা ডিম থেকে ছিল সামান্য পরিমাণ বেশি। 2023 সালে রেণু পাওয়া গিয়েছিল 437 কেজি। হালদার বর্তমান এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন ডিম সংগ্রহকারী ও হালদা গবেষকরা।
মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ, রাবার ড্যামে জমে থাকা রাসায়নিক ও কেমিক্যালের কারণে মাছ মরে যাচ্ছে বলে ধারণা হালদা গবেষকদের। যেই কারণে দূষণগুলো হচ্ছে সেই দূষণগুলোকে আমাদেরকে অবশ্যই তৎক্ষণাৎ এগুলোকে আইডেন্টিফাই করে এর বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হালদায় মাছ মরে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। তাদের সিমটম দেখে আমার ধারণা এটা হচ্ছে অক্সিজেন শূন্য করে মাছকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ বিষ প্রয়োগ করে মাছ এটা মারার সম্ভাবনা আছে। বায়োসিগন্যাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পলিউশনগুলো হঠাৎ করে এই খালটা কিন্তু নতুন করে খনন করা হয়েছে ইয়ার মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে। এই খাল হয়ে কোয়েশ হয়ে নতুন করে পলিউশন যাচ্ছে, এটা আমাদের জন্য একটা নতুন উদ্বেগের বিষয়। চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলার প্রায় ৮৮ কিলোমিটার এলাকা জুড়ে হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস প্রজাতির মাছের প্রজনন কেন্দ্র এই নদী। এছাড়া গাঙ্গেয় প্রজাতির ডলফিনের বিচরণও আছে এই নদীতে। সময় সংবাদ, চট্টগ্রাম। বিভিন্ন দেশ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতি ও রাষ্ট্রের উন্মেষ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সোমবার সকালে স্মৃতি চিরন্তন থেকে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় দিবসের র্যালিতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে ছাত্র শিক্ষক কেন্দ্রে জাতীয় সঙ্গীত, বিশ্ববিদ্যালয় সঙ্গীত গেয়ে ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন উপাচার্য ও শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ও আজকের বিশ্বের অন্যান্য মানসম্মত বিশ্ববিদ্যালয়ের মতো তার ট্রান্সফরমেশনের কাজটি শুরু করেছে। আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, যে বিশ্ববিদ্যালয় এই জাতিকে একটি আত্মমর্যাদাশীল এবং সমৃদ্ধ জাতিতে পরিণত করবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান দীনেশ কুমার ত্রিপাঠী। তারা দুদেশের বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন বেরিল। স্থানীয় সময় সোমবার ভোরে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানতে পারে ক্যাটাগরি 4 মাত্রার এই হারিকেন। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ক্যারিবীয় অঞ্চলের মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গভীর নিম্নচাপ থেকে ক্রমে শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন। হারিকেন মোকাবিলায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহে বিভিন্ন সুপার শপে ভিড় করছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া আপৎকালীন পরিস্থিতির জন্য মজুদ রাখা হচ্ছে জ্বালানি তেল। স্থানীয় সময় সোমবার ভোরের মধ্যে ক্যারিবীয় উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে ভয়াবহ এই হারিকেন তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। এ সময় উপকূলীয় অঞ্চলে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে হারিকেনটি দক্ষিণ পূর্ব বার্বাডোস উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। 2004 সালের হারিকেন ইভানের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ হারিকেন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বেরিলের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। কাল অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। মূল এজেন্ডা দুটি: টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। সবশেষ গেল 9 মার্চ। প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা, তবে সবার আগেই বিশ্বকাপ কচরা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ হাথুরু, সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন। পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি, তা নিয়ে এদিন হবে আলোচনা। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের যে আমাদের যে প্রজেক্টর রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে। কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে, আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কিশোরের বাজিমাতের খবর। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে একাই উড়োজাহাজ চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে 16 বছরের এক কিশোর। স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে দৃষ্টান্ত স্থাপন করে কিশোর আহনাফ আবিদ মাহির, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে সেই খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। 9 বছর আগে বাবা মইনুল হক ও মা আয়শা রুমার সঙ্গে বাংলাদেশ থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে অবতরণ করেন ছোট্ট আহনাফ আবিদ মাহির। সেই বিমানে চড়া থেকেই নীল আকাশে ডানা মেলে ওড়ার স্বপ্নটা তার। বড় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন বাবা মা। পড়াশোনার পাশাপাশি তাকে ভর্তি করা হয় লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে চলে দীর্ঘ প্রশিক্ষণ। প্রশিক্ষণকালীন প্রশিক্ষকের পাশে বসে বিমান চালালেও নিজের 16তম জন্মদিনে একাই বিমান নিয়ে আকাশে উড়াল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন স্বপ্নবাজ এই কিশোর। স্থানীয় সময় রোববার সকালে একাই উড়োজাহাজ নিয়ে বেশ কয়েকবার নীল গগনের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নেমে আসে মাহির। ছেলের আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন পূরণ দেখে আনন্দে ভাসেন বাবা মা সহ বিমানবন্দরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরাও। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে। মাহির ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন বাংলাদেশি ইলিয়াস খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম অনুযায়ী 16 বছরে পা রাখার দিন থেকে একা বিমান চালানোর অনুমতি নিয়ে সে বিমান চালিয়েছে। ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী 1 বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেওয়া বিমানই চালাতে পারবে মাহির। এরপর 17 বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে। তখন বাণিজ্যিক নয় এমন 1 ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবে মাহির। ধাপে ধাপে হবে দক্ষ পাইলট। ওর যে স্কিল সেটা অ্যামেজিং। ও আজ থেকে আরো 6 মাস আগে থেকেই একা প্লেন চালানোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওর বয়সের জন্য আজকের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আকাশ ভ্রমণের ভালো লাগাকে পেশা হিসেবে নিতে আগ্রহী মাহির জানান তার অনুভূতির কথা। আমার সোলো প্রথম একা, আমি সবারই থ্যাংক ইউ করতে চাই আর আমার জন্য দোয়া করেন আমি ফিল্ডে একটা ভালো ক্যারিয়ার পেতে পারবো and I'm excited for what comes to the future. অনেক ভালো লাগছে প্রথম সোলো করতে and I'm excited to have a career in this field. যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহির এর সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছে তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে। তাদের ধারণা এই পেশা তাদেরকে আরও বেশি সাফল্য এনে দিবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান এয়ারপোর্ট থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছেন তথ্য প্রতিমন্ত্রী। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের।
নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং ভারী বর্ষণে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ, রাজধানীতেও বৃষ্টি, বজ্রপাতে নড়াইলে 3 জনের মৃত্যু। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।